আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর আগুন, বাগেরহাটে হরতাল। রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু। বিনা প্রতিদ্বন্দ্বী হল সংসদের ৪২ প্রার্থী। চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ভোট নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু। ৪টি লেনের চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারছেন চালক। সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। এবং টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। খুলে দেওয়া হলো ব্যারেজের ৪৪টি জলকপাট। প্লাবিত নিম্নাঞ্চল। ক্ষতির শঙ্কায় রোপা আমন ও আগাম সবজি। বাংলা সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। মহাসড়ক অবরোধের এক পর্যায়ে ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। আগুন দেয়া হচ্ছে থানার পুলিশের গাড়িতেও। এদিকে চরভদ্রাসন, সদরপুর ভাঙা এই ৩ উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনকে ভেঙে ২টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। অন্যদিকে ৪টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে ৩য় দফায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন ভাঙাবাসী। এক দফা এক দাবি ফিরিয়ে দিতে হবে ফরিদপুর ২ আসনে কেটে নেয়া ২টি ইউনিয়ন। সোমবার সকালে ফরিদপুরের ভাঙায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হুঁশিয়ারি দেন আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর ৪ আসনে যুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এক পর্যায়ে ভাঙা থানা ঘেরাও করে গাড়ি ভাঙচুর চালানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের ২০টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে সালতা গেলে আপনার হলো ৩০ কিলো পথ, তো এটা আলগে এবং হামিদিবাসী মাইনে নেবে না। সড়ক ও রেলপথ অবরোধ করে জনভোগান্তির ঘটনায় রোববার ভাঙা থানায় ৯০ জনের নামে মামলা করে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত অ্যাকশন নিতে হবে। এদিকে চরভদ্রাসন, সদরপুর ভাঙা এই ৩ উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনকে ভেঙে ২টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া। আমরা আশা করি আগে যে ৭০ সালে এবং ৭৩ সালে পূর্বের ন্যায় যে ফরিদপুর ৪ এবং ফরিদপুর ৫ যে আসন ছিল, আমরা সে আসন চাই। ৪টি আসন পুনর্বহালের দাবিতে উত্তাল বাগেরহাটও। সকাল সন্ধ্যা হরতালে বন্ধ সব ধরনের যান চলাচল। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী এই ২টি ইউনিয়ন পার্শ্ববর্তী ফরিদপুর ২ আসনে কেটে সংযুক্ত করার প্রতিবাদে এবং এই ২টি ইউনিয়ন ফরিদপুর ৪ আসনে পুনর্বহালের দাবিতে কিন্তু গত কয়েকদিন যাবৎ এই আন্দোলন করে এবং অবরোধ করে আসছিল কিন্তু এই অঞ্চলের মানুষ। এবং হাজারো মানুষ, তাদের কিন্তু একটাই দাবি যে এই যে ২টি ইউনিয়ন, এই ২টি ইউনিয়ন আবার পুনরায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করতে হবে। গত কয়েকদিন ধরেই এই মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে তারা কিন্তু এই দাবি জানিয়ে আসছিল। এবং ঠিক এরই ধারাবাহিকতায় আজ সকাল ৬টা থেকে সকাল সন্ধ্যা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলার কথা ছিল। সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলার যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু এই মহাসড়ক এবং রেলপথের ২০টি স্থানে তারা অবস্থান নেয়। ফলে সকালে কিন্তু আসলে এই যে স্থানীয় জনতা তারা কিন্তু মহাসড়কে দাঁড়াতে পারেনি। পরবর্তীতে বেলা ১১টার দিকে মহাসড়কের পাশে তারা কিন্তু অবস্থান কর্মসূচি করে, অবরোধ করেনি, বিক্ষোভ মানববন্ধন করে। পরে ঠিক ১২টার দিকে ভাঙ্গা গোল চত্বরে
ওইখানে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। এরপর প্রতিটি ইউনিয়ন থেকেই কিন্তু হাজারো মানুষ তাদের দাবি আদায়ে কিন্তু সেখানে যায় এবং সেখানে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু তারা এই যে যৌক্তিক দাবি নিয়ে তারা কিন্তু রওনা করে এবং সেখানে গিয়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর চালায় এবং পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে থানা এবং ভাঙ্গা থানাতেও কিন্তু তারা এই হামলা চালিয়ে ভাঙচুর করে। কিন্তু তাদের দাবি হচ্ছে যে এই যে দুইটি ইউনিয়ন এটি পুনর্বহাল না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান যিনি এই আন্দোলনের সমন্বয়ক ছিলেন, গত শনিবার রাতে তাকে কিন্তু গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এবং পরবর্তীতে ভাঙ্গা থানায় 90 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং এই মামলা দায়ের করার ফলেই কিন্তু আসলে ক্ষোভে ফুঁসে ওঠে ভাঙ্গার মানুষ। তাদের দাবি যে এই ফরিদপুর 4 আসনে 2টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা না পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা তিনি যেটা জানিয়েছেন যে ইসির প্রধান কর্মকর্তাদের সাথে তার কথা হয়েছে, এই সার্ভে করে 2 দিনের মধ্যেই এটির বিশেষ প্রতিবেদন তিনি পাঠাবেন এবং এই সময় পর্যন্ত স্থানীয় জনসাধারণকে খুব স্বাভাবিক থাকতে তিনি কিন্তু অনুরোধ জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চলছে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ডাকসু ও জাকসুর পর এবার জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচন। ডাইনিং, ক্যান্টিন থেকে লাইব্রেরি সর্বত্রই নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী। একটি হলের 3টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার শুরু হয় রাকসুর প্রচারণা। হলটাতে আমরা জানি না কেন হয়েছে, হয়তো সেখানে কোনো প্রচারণার ঘাটতিও ছিল, এমনটাও হইতে পারে আর কি। প্রচার শুরুর পর প্রার্থীদের আচরণবিধি সহ নানা দিক নির্দেশনা দিয়েছেন উপাচার্য। আমরা জিততে জানবো কি করে বিনয়ের সাথে জেতা যায়, আমরা হাঁটতে শিখব কি করে গ্রেসফুলি হারা যায়। এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেন এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র সংগ্রহ। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি, যার কারণে আমার দাঁড়ানো। চাকসু নির্বাচনের প্রথম প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট দ্রোহ পর্ষদ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। হবিগঞ্জের পরিত্যক্ত রশিদপুর 3 কূপ থেকে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু। দৈনিক 80 লাখ ঘনফুট মিলবে আগামী 10 বছর। খনন কাজের সক্ষমতা বাড়ার দাবি বামেক্সের। পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল আদায়। 4টি লেনে চলন্ত গাড়ি থেকে টোল পরিশোধ করতে পারছেন চালকরা। সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। সেতু কর্তৃপক্ষ বলছে, লাইভ পাইলটিং প্রক্রিয়ায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এই পদ্ধতি। পদ্মা সেতুতে চলন্ত অবস্থায় টোল পরিশোধের প্রযুক্তি এখন থেকে সবার জন্য উন্মুক্ত। সোমবার দুপুর থেকে মোটরসাইকেল ব্যতীত সব যান ব্যবহার করতে পারবে ইটিসি পদ্ধতি। ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের টিএপি অ্যাপে গিয়ে ডি টোল অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত RFID বুথে ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া শেষ হলেই 30 কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশন করা গাড়িগুলো চলন্ত অবস্থায় টোল বুথের কাছে আসতেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল। স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করলে আমাদের যাত্রী ভোগান্তি অনেকটাই কমে যাবে। সিরিয়ালে দাঁড়াতে হবে না, জ্যাম লাগবে না,
এই জন্য সুবিধা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের টোল আদায়ের সময় সাশ্রয়ের পাশাপাশি কমছে গাড়ির জট। পাইলটিংয়ে চলে গেছে, কিছু কেস আমরা সাকসেসফুল পেয়েছি, কিছু মাইনর এরর আসতেছে। 10-15 দিনের মধ্যে এটা ফুললি কমপ্লিট হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা মেবি 1 অক্টোবর বা অন্য কোনো যে ডেটটা ফিক্সড হয় ওই ডেট থেকে ইনশাল্লাহ ফাইনালি একদম লাইভে চলে যাবে ইনশাল্লাহ। 2022 সালের 26 জুন চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 18,000 যানবাহন পারাপার হচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি করে 4টি লেনে ইটিসিএস চালু করা হয়েছে। বাকি 11টি লেনে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। উজানের ঢল ও টানা বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। দুর্ভোগে বাসিন্দারা। রোপা আমন ও আগাম সবজি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজে 44টি জলকপাট। 2 দিনের টানা বৃষ্টি উজানের ঢলে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়িতে পানি ঢুকেছে। তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতির সংখ্যায় রোপা আমন ও আগাম সবজি। এখন তো মনে করেন কি করবো, আর পানিতেই মনে করো বসবাস করতে হবে। এই কষ্ট আমার, কষ্ট 12 মাস। আমাদের ক্ষয়ক্ষতি, সয় সম্পদ সব শেষ। এখন আমরা অসহায়ভাবে দিন যাপন করতেছি। আগামী 3 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চল যেগুলো, চরাঞ্চল যেগুলো, সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে। এই মুহূর্তে তিস্তা নদীর অববাহিকায় ডালিয়া ব্যারেজের ভাটিতে, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অংশ প্লাবিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তিস্তার স্থায়ী সংস্কার না থাকায় প্রতি বছর বন্যা ভাঙনের শিকার হতে হচ্ছে, অভিযোগ তিস্তা পাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চলতি বছর ভারতে দুর্গাপূজায় সৌজন্য উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 11,000 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদনও দেওয়া হয়েছে। দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, সৌজন্য বোধের কারণে দেয়া হয়েছে। যে গত বছর 3000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন দেওয়া হয়েছে। আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে 11,000 মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আরব আমিরাতে ওই দেশগুলোতে যেন দেয়। বাংলা সময় আরো থাকছে। বরিশাল শেরে বাংলা মেডিকেলে বড়সড় পরিবর্তন। একে একে সচল হচ্ছে অচল মেশিনারিজ। শুরু হয়েছে কিডনি, ইউরোলজি ও নিউরোসার্জারির মতো জটিল অপারেশনও। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 10 বছর এই কূপ থেকে গ্যাস যোগান দিতে আশাবাদী সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, যেখান থেকে আনুমানিক 4,700 কোটি টাকার গ্যাস মিলবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সকাল 11:30টায় রশিদপুর 3 নম্বর গ্যাস কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের মধ্য দিয়ে এই কূপের পুনঃখনন কাজের সমাপ্তি হলো। চলতি বছরের 12 জুলাই এই কূপের পুনঃখননের কাজ শুরু হয়েছিল। বাপেক্স জিএপএল প্রায় সময় লেগেছে 2 মাসের মতো এবং পুনঃখননের পরে প্রায় 20 লক্ষ ঘনফুট গ্যাস পুনরায় সংযুক্ত হলো অতিরিক্ত। 1994 সালে আবিষ্কৃত কূপটি চলতি বছরের প্রথম পর্যন্ত দৈনিক 60 লাখ ঘনফুট গ্যাস যোগান দেওয়ার এক পর্যায়ে পাইপলাইনে অতিরিক্ত পানি আসার কারণে বন্ধ করে দেওয়া হয়। 5 সেপ্টেম্বর গ্যাস প্রাপ্তি নিশ্চিতের পর রোববার রাত 9:15টায় চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়। চূড়ান্তভাবে 80 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেল। আমরা খুবই আশাবাদী যে এই ওয়েলটা আরো 10 বছর সাস্টেন মিনিমাম করবে এবং আরো বেশিও করতে পারে। এই কূপ খনন কাজে নিয়োজিত রয়েছে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগের চেয়ে এখন বাপেক্সের সক্ষমতা অনেকটাই বেড়েছে। এই কাজে বর্তমানে আল্লাহর রহমতে কোনো প্রতিবন্ধকতা নাই। আমাদের বাপেক্সের 5টা রিগ আছে এবং অতি শীঘ্রই আরেকটা রিগ যুক্ত হবে আমাদের সাথে। রশিদপুর 3 নম্বর কূপের গ্যাস সহ বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে 80 লক্ষ ঘনফুট গ্যাস এই লাইনের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে আজ থেকে সরবরাহ করা হলো। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নেত্রকোনায় এক চীনা নাগরিক সহ মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মানব পাচারকারী চক্রটি তাদের নিজস্ব এজেন্টের মধ্যস্থতায় ঢাকায় এক গার্মেন্টস কর্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চায়না নাগরিক। এ কারণে 1 সেপ্টেম্বর বাংলাদেশে আসেন চায়না নাগরিক লি ওই হাও। পরে কেন্দুয়ায় ভুক্তভোগী নারীর বাড়িতে গেলে পরিবারের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে ছায়া তদন্ত করে মানব পাচারকারী হিসেবে সত্যতা পেয়ে দুজনকে আটক করে। তাদের খপ্পরে পড়া আরও 2 তরুণীকে উদ্ধার করে পুলিশ। নারীদের চীনে নিয়ে অনৈতিক ব্যবসার জন্যই একটি আন্তর্জাতিক চক্র কাজ করছে বলে জানায় পুলিশ। ভিসা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর না পেয়ে পরবর্তীতে তাদের সন্দেহ প্রবল হয়, তারা আমাদের থানা পুলিশকে জানিয়েছে। বাংলাদেশি কিছু এজেন্ট রয়েছে, তার মধ্যে একজন ফরিদু, তাকে আমরা গ্রেফতার করেছি চায়না নাগরিকের সাথে। তা আমরা ধারণা করছি যে আসলে চিনি নিয়ে তাকে হয়তো এই ধরনের কোনো অনৈতিক কাজে ব্যবহার করার একটা প্রবল সম্ভাবনা ছিল। বাংলাদেশে ইয়াবা পাচারের পুরো নিয়ন্ত্রণ দখলে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আর বাংলাদেশি পাচারকারীদের হাত ধরে ইয়াবা ঢুকছে সীমান্ত পেরিয়ে। এতে টাকার বিনিময়ে সহযোগিতা করে যাচ্ছে আশ্রিত রোহিঙ্গাদের অনেকেই। বিজেপির অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। তবে সীমান্তে মাদক ও অস্ত্র প্রবেশ ঠেকাতে সোচ্চার বলে জানিয়েছে বিজেপি। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। মিয়ানমার সীমান্ত গেসা এলাকায় মাদক চোরাচালান, অস্ত্র পাচার এবং জেলেদের অপহরণ নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা ও বাংলাদেশি পাচারকারীদের মাধ্যমে ইয়াবার বড় চালান ঢুকছে বাংলাদেশে। ট্রলার, সিএনজির হেডলাইট, আচারের বোতল, এমনকি শুকনো মরিচ আর স্যান্ডেলের ফিতার মধ্যেও লুকিয়ে পাচার হচ্ছে ইয়াবা। আমাদের আভিযানিক কার্যক্রমের সীমান্তের নিয়মিত টহলের পাশাপাশি আমরা চেকপোস্ট ডিউটি করি এবং এই চেকপোস্ট ডিউটিতেই এই সমস্ত অভিনব পন্থায় যে ইয়াবাগুলি পাচার হয় সেগুলি আমরা ধরতে সক্ষম হই। সোমবার দুপুরে বিজিবির উর্মি রেস্ট হাউসের সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার জানায়, আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মাধ্যমে বাংলাদেশে পাচার হচ্ছে ইয়াবা। স্বার্থান্বেষী যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাকারবারিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। এদিকে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মি ধরে নিয়ে যায় 228 জন জেলেকে। বিজিবির কৌশলে 124 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও 12টি ট্রলার সহ 104 জন জেলে রয়েছে তাদের হেফাজতে। মাদকের পাশাপাশি অস্ত্র পাচার এবং জেলেদের ধরে নিয়ে যাওয়া সব মিলিয়ে সীমান্তে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। এমন পরিস্থিতি মোকাবেলায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের পাশে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে, তবে কোনো হতাহত হয়নি। এলাকাবাসী জানায়, ভোরে সদর উপজেলার ধুমি হায়াতপুর এলাকায় হঠাৎ করে পারিবারিক কবরস্থানের বাইরের দিকের দেয়ালে 5 থেকে 6টি ককটেল বিস্ফোরণ হয়। এতে কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল। স্থানীয়দের ধারণা, ককটেলগুলো মাটির নিচে পোতা ছিল। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পটুয়াখালীতে বেড়েই চলেছে ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হচ্ছে স্বর্ণালংকার ও নগদ টাকা, এমনকি ঘটছে নারী নির্যাতনও। এতে আতঙ্কিত বাসিন্দারা। তবে বেশ কয়েকটি চক্রের সদস্যকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। বাড়ানো হয়েছে টহলও। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা।
গত 13 জুলাই পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বাদুরতলীতে ভয়াবহ ডাকাতি হয়। বাড়ির সবাইকে হাত পা বেঁধে প্রবাসী নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল। আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে। এরপর 21 আগস্ট রাতে একই উপজেলার নীলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে ঘটে আরেকটি ডাকাতি। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে বেঁধে ফেলে তারা। রিভলভার ঠেকিয়ে লুটে নেয় 10 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। দরজা কপাট ভেঙে ঘরে ঢুকে ওরা আমাদের এক পর্যায়ে আটকাইয়ে ফেলায়, জিম্বির মুখে অস্ত্র দিয়ে আটকাইয়ে ফেলাই, আমাদের চোখ হাত পাও সব বেঁধে ফেলে। ওদের মাল যতক্ষণ পর্যন্ত না দিতে পারে যতক্ষণ মারধর করছে, সাপল দিয়ে পিটাইছে। তারপরে এক পর্যায়ে ওদের যা কিছু ঘরে ছিল সর্বশান্ত করে ওরা নিয়ে গেছে। চোখ বাইন্ধে তারপর মানে যখন ওরা মারছে তখন উনি তো মানে একটু চিৎকার করে ধরছি, তারপর আমার মুখ হা করাইয়া তারপর এরকম করে বাইন্ধে থুইছে। এর মাত্র দুদিন পর 23 আগস্ট রাতে আলিপুর গ্রামে এক রাতে 3টি বাড়িতে হানা দেয় ডাকাত দল। একই রাতে গলাচিপা পৌর শহরের এক সংখ্যালঘু ব্যবসায়ীর ঘরে ঢুকে নিয়ে যায় স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা। এর আগে 21 জানুয়ারি রাতে কলাপাড়ার নীলগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালামের বাড়িতে ডাকাতির সময় শ্বাসরোধ করে হত্যা করা হয় তার স্ত্রী শাহনাজ বেগমকে। এভাবে ঘন ঘন জেলায় ডাকাতির ঘটনায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। তারা বলছেন ডাকাতির হটস্পট হিসেবে চিহ্নিত হচ্ছে কলাপাড়া উপজেলা। যে ডাকাতিগুলো বিগত দিনে ঘটছে, ব্যাপকভাবে মারধর করছে, এ তো আমরা ভয়ে আছি। মানুষগুলা সবাই এখন এই অঞ্চলের সবাই আতঙ্ক আছে। এই বাড়িতে ডাকাতি এটা আমাদের জীবনে প্রথম শুনছি। তবে পুলিশ বলছে অভিযান অব্যাহত আছে। বেশ কিছু ডাকাত চক্রের সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। সম্পত্তি সম্পর্কিত যে অপরাধগুলো হচ্ছে মোটামুটি আমাদের এখন নিয়ন্ত্রণে আপনি বলতে পারেন, এবং ভবিষ্যতে এই ধারা যাতে বজায় থাকে এটার জন্য আমাদের যা যা করা উচিত, পুলিশের অ্যাক্টিভিটিস যেভাবে বৃদ্ধি করা উচিত সবগুলি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 বছরে জেলায় ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 20টি, গ্রেফতার হয়েছে 42 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। অবশেষে একে একে সচল হতে শুরু করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিভিন্ন সরঞ্জাম। গত 1 মাসে সচল হয়েছে শতাধিক মেশিনারিজ, অথচ বছরের পর বছর ধরে এগুলো পড়েছিল অচল অবস্থায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি স্বার্থ স্বার্থে সমন্বয় করতে চান তারা, আর রোগী ও স্বজনরা বলছেন আন্দোলন করে নয়, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সম্প্রতি বরিশালে আন্দোলনে উত্তাল হয়। মাসব্যাপী কর্মসূচিতে ভোগান্তিতেও পড়েন বাসিন্দারা। তবে এই আন্দোলনের 1 মাসের মাথায় বড়সড় পরিবর্তন দেখা যায় হাসপাতালটিতে। এর মধ্যে সচল হয়েছে 95টি আধুনিক যন্ত্রপাতি, নিয়মিত হচ্ছে কিডনি, ইউরোলজি ও নিউরোসার্জারির মতো জটিল অপারেশন। চালু হয়েছে রিউমাটোলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। এখন আগের চাইতে অনেক ভালো হয়েছে, ডক্টররাও খুব ভালো কেয়ারিং করে। 6 মাস আগে যে পরিস্থিতি দেখেছি সেটা থেকে অনেক উন্নয়ন হয়েছে। এখন রোগীদের সেবা দিতে আমাদের জন্য খুবই ভালো হইতেছে, মেশিন আর টানাটানি লাগে না। তবে বেড সংকট ও কাঙ্ক্ষিত চিকিৎসার ঘাটতিতে ভোগান্তিতে আগের মতোই রোগীরা। অচল 2টি এক্স-রে এবং একটি সিটি স্ক্যান মেশিনে জটিলতা বাড়ছে পরীক্ষা নিরীক্ষায়। ডাক্তার, নার্স সংকট, নিরাপত্তাহীনতা ও দালাল চক্রের অভিযোগও রয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি নিরাপত্তা জোরদার, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদ ও সরকারি হটলাইন চালু করে তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ। সিস্টার নায়ক নায়িকার মতো সেজেগুজে থাকে, তারা কাছে গেলেই বলে তুমি যাও, তুমি যাও, এ যাও, ও যাও। ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বড় ডাক্তারে সেরকম দেখে নাই। চুরি আগে অনেক হতো, এখন নাই বললেই চলে। আর আমরা বিশেষ করে আমাদের যে টহল জোরদার করেছি। আমরা এই বিষয়গুলো মনিটরিং করছি, আরও সামনে 50 দিন পর আসলে আমরা বলতে পারবো যে ওনারা আসলে কি কি পরিবর্তন করতে পেরেছে। হাসপাতালের নবনিযুক্ত পরিচালক সেনা কর্মকর্তার দাবি, সদিচ্ছা আর সেবার সহযোগিতা থাকলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত সম্ভব। তবে ভঙ্গুর অবস্থা থেকে ফেরাতে সময়ও লাগবে বলে জানান তিনি। ইমার্জেন্সি, প্যাথোলজি, সিসিইউ, আইসিইউ আমার 3টা প্রায় শেষের দিকে। শুধু আইসিইউটা আমার হয়তো আরও 5-6 মাস লাগবে, বিকজ আপনার বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি, হলে আমি 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো। অন্যদিকে 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ কেন্দ্র, নতুন আইসিইউ, এমআরআই ল্যাব ও শিশু ওয়ার্ড করতে জোর তৎপরতার আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে কাগজে কলমে 1000 শয্যার হাসপাতালটিতে গড়ে রোগী থাকে 2,500 থেকে 3,000। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
এক বছরের প্রকল্পের কাজ শেষ হয়নি ৩ বছরেও। পিরোজপুরের নাজিরপুরে সেতুর অর্ধেক কাজই করেই লাপাত্তা ঠিকাদার। ভোগান্তিতে পড়েছেন ২ ইউনিয়নের অন্তত ২০,০০০ মানুষ। তবে অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া এলজিইডির প্রকল্পগুলো পুনরায় চালুর কথা জানান জেলা প্রশাসক। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে খাল পার হচ্ছেন এলাকাবাসী। পাশে নির্মাণাধীন সেতু, কাজ স্থগিত অনেকদিন। ২০২১ সালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাউখালী বাজার সংলগ্ন খালের পুরনো সেতু ভেঙে নতুন ৩৯ মিটার দীর্ঘ অবকাঠামোর নির্মাণ শুরু হয়। ১ বছরের মধ্যে কাজ শেষ করার আদেশ থাকলেও ৩ বছরে হয়েছে প্রায় অর্ধেক। এরই মধ্যে প্রকল্প এলাকা থেকে সব নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলেছেন ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন দেউলবাড়ি, দোবরা ও মালিখালী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করেছেন। তো ভাঙছে, ভাঙ্গিয়ে নতুন করতে আছে, এই ফালাই টালাই থুয়ে গেছে। গাউখালী একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে ছাত্রছাত্রীদের যাইতে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে, মালপত্র আনা নেওয়া বাবা কষ্ট। স্কুল বাচ্চারা খালে পড়ে যায়, দুর্ঘটনা ঘটে, গাড়ি কোনো মোটর সাইকেল পার করা যায় না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসন বলছে, অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া এলজিইডির প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা হচ্ছে। শুরু না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এলজিইডির যে ব্রিজ এবং রাস্তাঘাট যেগুলো অসম্পূর্ণ রয়েছে, সেগুলোর বিষয়েও দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে এবং প্রকৃত ঘটনা অবহিত করে আমরা সরকারকে জানিয়েছি। যেগুলো একেবারেই বন্ধ আছে, যারা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩,৮২,০০,০০০ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। খুলনায় ১০৩ কেজি হরিণের মাংস, হরিণের মাথা ও শিকারের ফাঁদ সহ এক শিকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, ভোরে কয়রা থানার ছোট আংটিহারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। এই ঘটনায় একজন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা ও ফাঁদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর ভাঙ্গার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন, বাগেরহাটে হরতাল। ব্রাকসো নির্বাচনের প্রচারণা শুরু। বিনা প্রতিদ্বন্দ্বী হল সংসদের ৪২ প্রার্থী চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ভোট নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।